তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো বৈদিক সভ্যতা। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব আজকের এই ক্লাসে, এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের এই টপিকটা সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। পরিষ্কার? আর তোমরা যারা এই অধ্যায়টা পড়েছো, তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলে এই অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা বিনামূল্যে পাবে। তবে পিডিএফের জন্য কিন্তু তোমাদের একটাই কাজ করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর আগের ক্লাসগুলোতে আমি যেই টপিকগুলো করিয়েছি, অবশ্যই কিন্তু সেই টপিকগুলো দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে যাবে, সেখানে গেলেই কিন্তু তোমরা পরপর ক্লাসগুলো দেখতে পারবে। আর তোমরা যদি এই যে টপিকটা পার্টিকুলারলি এই টপিকটা ডিটেলে করতে চাও, মানে ডেসক্রিপটিভভাবে ইন ডিটেল করতে চাও, তাহলে কিন্তু আমাদের যে মিসলেনিয়াসের যে জিকে সিরিজটা চালু করেছি আমরা, সেখানে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস করাচ্ছি ডেসক্রিপটিভ। তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, সেগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। ওকে, তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আর তোমরা কিন্তু অবশ্যই, আমি যখন প্রশ্ন উত্তর মানে অপশান দেখাবো, আমি কিন্তু বেশি সময় নেব না, তোমরা সেটাকে অবশ্যই পজ করে নিজেরা করার চেষ্টা করবে এবং আমাকে শেষে জানাবে তোমরা 20-র মধ্যে কটা কোশ্চেনের উত্তর পেরেছো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, আমি কিন্তু বেশি সময় নেব না, আমি প্রশ্ন অপশন বলে আমি বলে দেবো, কারণ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করবে, নাহলে সময়টা বেশি। আমি যদি ভিডিও এবং এই প্রশ্ন এবং অপশন বলে দাঁড়াই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তোমাদের সময় একদম নষ্ট করতে চাই না। দেখো, প্রথম প্রশ্ন, বেদ শব্দের উৎপত্তি বিদ ধাতু থেকে হয়েছে, এর অর্থ কী? মানে বেদের অর্থ জিজ্ঞেস করেছে। পবিত্র, জ্ঞান, সত্য, নিয়ম। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, জ্ঞান। আমি কিন্তু এতটাই দাঁড়াবো, তোমরা ভিডিওটা পজ করবে, নিজেরা উত্তরটা খাতায় লিখবে, তারপরে আমি যখন উত্তরটা বলবো তোমরা রাইট দেবে, না হলে ভুল হলে কাটা দেবে। এবং আমি যেহেতু 20টা প্রশ্ন নিয়ে এসেছি, তাই 20টা পরপর করবে এবং শেষে আমাকে জানাবে যে 20তে কত পেয়েছো, সেটা কমেন্ট করে জানাবে। প্র্যাকটিসটা কিন্তু এভাবেই করতে হবে। দেখো, এবার বেদের অর্থ আমরা বললাম জ্ঞান। দেখো, বেদকে শ্রুতি বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেদকে শ্রুতি বলা হয়, আমরা অনেকেই জানি, এটা আমরা অনেকে স্কুলেও পড়েছি, কারণ প্রাচীনকালে এটি লেখার কোনো চল ছিল না, গুরুমুখে শুনে শুনে মনে রাখতে হতো, তাই জন্য বেদকে শ্রুতি বলা হয়। বেদের আরেক নাম কি? অপৌরুষেয়। মানে কি? মানে হচ্ছে এই বেদ মানুষের সৃষ্টি নয়, এটা ঈশ্বরের বাণী, এই জন্য একে অপৌরুষেয় বলা হয় এবং শ্রুতিও বলা হয়। আর অপৌরুষেয় এবং শ্রুতি বলা হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, চতুর্কোণ বিশিষ্ট বেদের মধ্যে কোন বেদটি সবচেয়ে প্রাচীন? মানে মূলত প্রশ্নটাই বলছে যে আমাদের 4টে বেদ রয়েছে, 4টে বেদ, তার মধ্যে কোনটা সবথেকে প্রাচীন, মানে ওল্ডেস্ট বেদ কোনটা? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। এটার উত্তর অপশন নাম্বার সি, ঋগ্বেদ। ঋগ্বেদ আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, যেটা আদি বৈদিক যুগে রচিত হয়েছিল, এবং এতে 1028টি সূক্ত এবং 10টি মণ্ডল বা অধ্যায় রয়েছে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। কটা সূক্ত রয়েছে? 1028টি, মণ্ডল রয়েছে 10টা। আর এটা কিন্তু আদি বৈদিক যুগে রচিত হয়েছিল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে দেখো, আর্যদের বিখ্যাত যে গায়ত্রী মন্ত্র রয়েছে, সেটা ঋগ্বেদের কোন মণ্ডলে উল্লেখ রয়েছে? প্রথম, তৃতীয়, নবম, দশম। কি উত্তর? দেখো, গায়ত্রী মন্ত্র রয়েছে, উত্তর হবে অপশন নাম্বার বি, তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে। দেখো, এই যে গায়ত্রী মন্ত্র, এটা রচনা করেছিলেন বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র, এবং এইটি মন্ত্রটি সূর্য দেবতা। দেখো, এটা সাবিত্রী হবে, সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। কে রচনা করেছেন, কোন মণ্ডলে আছে এবং কার উদ্দেশ্যে, সেটা কিন্তু পরীক্ষায় দেবে। নেক্সট, ভারতীয় সমাজ অবস্থার চতুর্বর্ণ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর উল্লেখ কোথায় পাওয়া যায়? এর প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? মুন্ডক উপনিষদ, ঋগ্বেদের পুরুষ সূক্ত, অথর্ববেদ, মনুস্মৃতি। কী হবে উত্তর? এটার উত্তর অপশন নাম্বার বি, ঋগ্বেদের পুরুষ সূক্তে কিন্তু এর উল্লেখ প্রথম পাওয়া যায়। দেখো, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত অংশে প্রথম বর্ণপথ উল্লেখ পাওয়া যায়। আদি বৈদিক যুগে এই প্রথা জন্মগত ছিল না, কর্মের উপর ভিত্তি করে হতো। মানে আদি বৈদিক যখন ছিল, এটা কিন্তু মানে জন্মগত ছিল না, এটা মানে যেমন যে কর্ম করতো তার ভিত্তি করে কিন্তু এই প্রথা ছিল। আর এই পরীক্ষা এটাও দিতে পারে যে এটা কোন মণ্ডলে, উত্তর হবে দশম মণ্ডলে।
পুরুষ সূক্তে তো এটাও তো মাথায় রাখতেই হবে, তবে মণ্ডলটাও মাথায় রাখতে হবে। তারপরে দেখো 5 নম্বর, ভারতের জাতীয় প্রতীক চিহ্নের নিচে থাকা সত্যমেব জয়তে বাক্যটি কোন উপনিষদ থেকে গৃহীত? এটা হচ্ছে কথা হবে। কথা উপনিষদ, ছান্দোগ্য, ঐত্তরীয়, মুন্ডক উপনিষদ। কি হবে উত্তর বলো? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে এই যে বাক্যটা, এটা হচ্ছে মুন্ডক উপনিষদে রয়েছে। ঠিক আছে, দেখো মোট উপনিষদের সংখ্যা কটা? উপনিষদ হচ্ছে 108টা। উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এটা বেদের একদম শেষ ভাগে রচিত এবং এতে উচ্চ স্তরের আধ্যাত্মিক দর্শন আলোচনা করা হয়েছে। এগুলোকে মাথায় রাখবে। মোট হচ্ছে কটা? 108টা। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, রেখে বেদান্ত বলা হয়। তোমরা আমার যে ডিটেল ক্লাস আছে সেটা কিন্তু দেখতে পারো। তোমাদের যাতে এই অধ্যায়টা করা হয়নি, তোমরা ডিটেল ক্লাসটা দেখো, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে 6 নম্বর, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের জনক বা উৎস বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কি হবে? ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয় অপশন নাম্বার বি, সামবেদকে। তোমরা যারা আমার মানে যারা আমার ওই ডেসক্রিপটিভ ক্লাস বা মিসলেনিয়াস ক্লাসগুলো ফলো করো, তারা কিন্তু এই উত্তরগুলো অনায়াসে করতে পারবে, কারণ আমি সবই করিয়ে দিয়েছি। দেখো, সাম কথার অর্থ হলো গান বা সুর। যজ্ঞের সময় ঋগ্বেদের মন্ত্রগুলো যেভাবে সুর করে গাওয়া হয় তার সংকলনই হলো সামবেদ। দেখো, বেদের হচ্ছে বা আমাদের 4টে বেদ আমরা জানি, এর যে মূল বিষয়গুলো কী আছে, মানে কোন বেদে কী রয়েছে সেটা আমাদের দেখতে হবে। ঋগ্বেদ হচ্ছে মূলত ঈশ্বরের স্তোত্র এবং প্রার্থনা রয়েছে। সামবেদে রয়েছে সুর, তাল ও সঙ্গীত। যজুর্বেদে রয়েছে যজ্ঞের নিয়মকানুন, বলি প্রথা। অথর্ববেদে রয়েছে জাতুবিদ্যা, বশীকরণ, ভূতপ্রেত, চিকিৎসা বিজ্ঞান। এগুলো কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু মাথায় রাখবে যে কোন বেদে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে 7 নম্বর, বৈদিক যুগে আর্যদের সমাজ অবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, কোনোটি নয়, যৌথ শাসন ব্যবস্থা। কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, পিতৃতান্ত্রিক। ঠিক আছে, তারপর দেখো, তারপর হচ্ছে হরপ্পা সভ্যতা যেখানে মাতৃতান্ত্রিক ছিল, আমরা জানি হরপ্পা সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল, সেখানে বৈদিক সমাজ ছিল কিন্তু পিতৃতান্ত্রিক। পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি বা কুলপা। ওকে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই মেনলি এটা আমরা মাথায় রাখবে, যে কুল বা গৃহপতি। ওকে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন বলছে, আদি বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য কোন দুটি গণতান্ত্রিক পরিষদের উল্লেখ পাওয়া যায়? সভা সমিতি, বিধাতাগণ, সেনানী, পুরোহিত, অমাক, বিদত। এটা কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, সভা ও সমিতি। ওকে, দেখো, সভা ছিল হচ্ছে বয়স্ক, মানে কোনটা কাদের জন্য, এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সভা ছিল বয়স্ক সমাজের গণ্যমান্য উচ্চবিত্ত ব্যক্তিদের জন্য ছোট একটা পরিষদ, এবং সমিতি ছিল সাধারণ জনগণের মহাসভা, যেখানে রাজা নির্বাচিত হতেন। আদি বৈদিক যুগের নারীরাও কিন্তু সভা এবং বিরতে অংশ নিতে পারতেন, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন বলছে 9 নম্বর, বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম এবং সবচেয়ে মূল্যবান সম্পত্তি কী ছিল? আমরা দেখলাম বার্টার সিস্টেম, আমরা হরপ্পা সভ্যতাও দেখেছিলাম। তো এটা হচ্ছে বিনিময় প্রথার প্রধান যে মূল্যবান সম্পত্তি কী ছিল? জমি, রূপোর মুদ্রা, গরু, তামা। কী হবে উত্তর? এটার উত্তর অপশন নাম্বার সি, গরু। গরু ছিল কিন্তু প্রধান মাধ্যম। দেখো, বৈদিক যুগে ধনসম্পদের পরিমাপ হতো গরুর সংখ্যা দিয়ে। গরুকে বলা হতো অঘন্যা, যাকে হত্যা করা পাপ। যুদ্ধের অপর নাম ছিল হচ্ছে, মানে গরু নিয়ে যুদ্ধ হতো, তার হচ্ছে গাভিষ্টি, যার অর্থ হচ্ছে গরুর অন্বেষণ, মানে গরু নিয়ে যুদ্ধ হতো, এটা হচ্ছে গাভিষ্টি বলা হতো। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে 10 নম্বর, আদি বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণমুদ্রার নাম কি ছিল? নিষ্ক মনা, টাকা আনা, দিনার দ্রম, এবং জিতলো টঙ্কা। কি হবে উত্তর বলো? এটা উত্তর অপশন নাম্বার এ, নিষ্ক মনা। নেক্সট দেখো, আদি বৈদিক যুগে নিষ্ক মনা মূলত সোনার অলংকার বা পিণ্ড হিসেবে বিনিময়ের কাজে লাগতো, যা পরবর্তী বৈদিক যুগে নিয়মিত মুদ্রা রূপ নিয়েছিল। ওকে, দেখো, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোট সেটা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিতে পারো। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিকের জন্য তোমরা এটা ভালো করে পড়তে পারবে, একদম টু দ্য পয়েন্ট, একদম পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু করা রয়েছে, যাতে মানে একদম মানে যেগুলো দরকার নেই সেগুলো দিয়ে ভরানো নেই। মানে যেগুলো পরীক্ষায় দেওয়া হয়, যেগুলো পরীক্ষায় দিতে পারে, যেখান থেকে দেওয়া হয়, সেগুলো একদম টু দ্য পয়েন্ট করা রয়েছে। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। কী কী? ইতিহাসের প্রাচীন, মধ্য আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে বিজ্ঞান এবং ইকোনমি।
ঠিক আছে, তোমরা এটা নিতে পারো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, সবাই নিতে পারবে, এমন প্রাইস রাখা হয়েছে যাতে সবাই এটাকে নিতে পারবে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফার্দার ডিটেলসটা জানতে পারবে। ওকে, তোমরা কিন্তু এটা নিয়ে খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। অনেকে নিয়েছে এবং প্রত্যেকটা রিভিউ কিন্তু পজিটিভ, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে এখনই কালেক্ট করতে পারো। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আসি আমরা এবার। 11 নম্বর, ঋগ্বেদে উল্লেখিত বিখ্যাত 10 রাজার যুদ্ধ ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে হয়েছিল? বিতস্তা, পুরুষিনী, শতদ্রু, বিপাশা। কি উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, পুরুষিনী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। দেখো, ভরত বংশের রাজা সুদাস এবং 10টি অন্যান্য উপজাতির রাজ্য এবং অরাজ্য মিলে মধ্যে এই যুদ্ধ হয়েছিল। রাজা সুদাসের এতে জয়ী হন এবং পুরুষী নদীর তীরে আধুনিক নাম হয়েছিল রাবি বা ইরাবতী। মানে পুরুষী নদী হচ্ছে এটা প্রাচীন নাম, এর আধুনিক নাম হচ্ছে রাবি বা ইরাবতী। ওকে, দেখো তারপরে, আর্যরা প্রথম ভারত এসে কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল? গাঙ্গেয় উপত্যকা, সপ্তসিন্ধু অঞ্চল, দাক্ষিণাত্য, বিহার ও বাংলা। প্রথম তারা কোথায় বসবাস করেছিল বলো? দেখো, তারা প্রথম বসবাস করেছিল অপশন নাম্বার বি, সপ্তসিন্ধু অঞ্চলে। দেখো, সিন্ধু নদ ও তার 5টি উপনদী যেমন ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সাতলেজ ও সরস্বতী নদীর বিধৌত অঞ্চলকে একত্রে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, ল্যান্ড অফ 7 রিভার্স। নেক্সট, ঋগ্বেদের যুগের প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? অগ্নি, বরুণ, ইন্দ্র, সোম। কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলছি, ইন্দ্র। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে সবচেয়ে বেশি 250টা সূক্ত উৎসর্গ করা হয়েছে, যাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয় এবং বৃষ্টির দেবতা বলা হতো। আর দ্বিতীয় প্রধান দেবতা ছিলেন হচ্ছে অগ্নি, যার নামে কিন্তু 200টি সূক্ত উৎসর্গ করা হয়েছে। তো এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দুটো কিন্তু মাথায় রাখবে। ওকে, নেক্সট 14 নম্বর, আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়া, এই মতবাদটি কোন বিখ্যাত ঐতিহাসিক দিয়েছিলেন? বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী, উইলিয়াম জোন্স। কি উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, ম্যাক্স মুলার। দেখো, আর্যদের যে আদি বাসস্থান কোথায় ছিল সেটা নিয়ে কিন্তু অনেক মতামত রয়েছে আলাদা আলাদা, সেগুলো দেখে নিয়ে আমরা। ম্যাক্স মুলার বলেছেন মধ্য এশিয়া, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত। বাল গঙ্গাধর তিলক বলেছেন তিনি কি উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছেন তিব্বত। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন, বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? এইমাত্র দেখলাম আমরা এটার অপশান বলছি না, সোজাসুজি উত্তর করছি। অপশান নাম্বার সি, উপনিষদকে বলা হয়। কটা উপনিষদ আমরা দেখেছিলাম? 108টা উপনিষদ। বেদের 4টি ভাগ আছে, কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মানে প্রত্যেকটা বেদেরই কিন্তু এই 4টে ভাগ রয়েছে এবং উপনিষদ হচ্ছে সবচেয়ে শেষে, এই জন্য একে বেদান্ত বলা হয়। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, 16 নম্বর, ঋগ্বেদে কোন নদীকে সবচেয়ে পবিত্র নদী বা নদী রমা বলা হয়েছে? সিন্ধু, গঙ্গা, সরস্বতী, যমুনা। কি হবে উত্তর বলো এটার? এটার উত্তর অপশন নাম্বার সি, সরস্বতীকে বলা হয়েছে। তারপরে দেখো, ঋগ্বেদে সিন্ধু নদীর নাম সবচেয়ে বেশিবার এসেছে, কিন্তু সবচেয়ে পবিত্র নদী ছিল সরস্বতী। বর্তমানে যা রাজস্থানে শুকিয়ে গেছে, মানে এটার অস্তিত্ব নেই। ঋগ্বেদে গঙ্গার নাম 1বার এবং যমুনার নাম 3বার কিন্তু এসেছে। এগুলো কিন্তু পরীক্ষা দেয়। নেক্সট, বৈদিক যুগে রাজাকে প্রজারা স্বেচ্ছায় যে কর বা ট্যাক্স দিত তার নাম কি ছিল? বালি, ভাগ, শুল্ক, হিরণ্য। এটার উত্তর অপশন নাম্বার এ, বালি। ঠিক আছে, বালি হবে, বালি। আদি বৈদিক যুগে বালি ছিল প্রজাদের দ্বারা রাজাকে দেওয়া একটি স্বেচ্ছামূলক উপহার কর। কিন্তু পরবর্তী যুগের মধ্যে, মানে পরবর্তী যে বৈদিক যুগ আসে তারপরে কিন্তু এটা, মানে প্রথমে তারা স্বেচ্ছায় দিত নিজেরা, কিন্তু যখন পরবর্তী বৈদিক যুগ আসতে সেটা কিন্তু একটা বাধ্যতামূলক করে পরিণত হয়। এখানে সেটা লেখাই রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদ শাস্ত্রের উল্লেখ বেদের কোন উপবেদে পাওয়া যায়? ধনুর্বেদ, গন্ধর্ববেদ, শিল্পবেদ, আয়ুর্বেদ। তো আয়ুর্বেদ শাস্ত্রের এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, অপশান দেখে বোঝা যাচ্ছে আয়ুর্বেদই হবে। তো এটার জন্য আর কি দাঁড়াবো? আয়ুর্বেদ কি বলো তো? আয়ুর্বেদ হচ্ছে, এক সেকেন্ড, দেখো, ঋগ্বেদের যে উপবেদ সেটা হচ্ছে আয়ুর্বেদ, এটা মাথায় রাখবে। যজুর্বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ, সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ববেদ এবং অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু কোনটা কার উপবেদ, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। নেক্সট হচ্ছে 19 নম্বর,
বৈদিক যুগের নদীগুলির প্রাচীন ও আধুনিক নামের ক্ষেত্রে কোনটি ভুল জোর? মানে এর মধ্যে কিন্তু প্রাচীন, দেখো এই যে এটা হচ্ছে প্রাচীন নাম, এটা হচ্ছে আধুনিক নাম, এর মধ্যে কোনটা ভুল আছে? বিতস্তা ঝিলাম, আশকিনি চেনাব, বিপাশা পিয়াস, শতদ্রু রাভি। এর মধ্যে ভুল আছে কোনটা? এর মধ্যে ভুল আছে হচ্ছে অপশন নাম্বার ডি, শতদ্রু রাভি। কারণ শতদ্রু হচ্ছে সাতলেজ হচ্ছে আধুনিক নাম, রাভির নাম হচ্ছে পুরুষিনী, মানে রাভির আগের নাম পুরুষিনী ছিল, আর শতদ্রু হচ্ছে আধুনিক নাম হচ্ছে সাতলেজ। বিতস্তা ঝিলাম, আশকিনি হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা, বিপাশা হচ্ছে বিয়াস, শতদ্রু হচ্ছে সাতলেজ। মানে এগুলো হচ্ছে আধুনিক নাম, এগুলো হচ্ছে প্রাচীন নাম। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট আমাদের শেষ কোশ্চেন আজকের, উপনিষদগুলি মূলত কোন ভাষা এবং কোন যুগে রচিত হয়েছিল? উত্তর কী বলো এটার? এটার উত্তর অপশন নাম্বার সংস্কৃত ভাষা, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, দেখো উপনিষদ, আরণ্যক ও রামায়ণ, মহাভারত এই সমস্ত কিছুই পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল। এই যুগে মানুষ লোহার ব্যবহার শিখেছিল, এটাও মাথায় রাখবে। মানে হরপ্পা সভ্যতার মানুষ আমরা সকলেই জানি যে লোহার ব্যবহার জানতো না, কিন্তু এই যুগে আস্তে আস্তে মানুষ লোহার ব্যবহার শেখে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস। দেখো তোমাদের আমি বলবো, তোমরা কিন্তু অবশ্যই আমার যে মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ ক্লাসটা আমি করিয়েছি, সেখান থেকে কিন্তু এই অধ্যায়, এই যে চ্যাপ্টারটা বৈদিক যুগ মানে ভেদিক এজ, এই চ্যাপ্টারটা প্রথমে ওইখান থেকে করে আসো, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। আমি কিন্তু সেখানে ইন ডিটেল ক্লাস করিয়েছি, তারপর এখান থেকে এসে প্র্যাকটিসটা করো। ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। হয়তো তোমরা ওই ক্লাসটা নাও দেখলে, তোমাদের যদি বই থাকে, বই থেকে প্রথমে পড়ে নাও, তারপর এখানে ক্লাসটা করো, তাহলে হয়। তো আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা আমাদের এই ডিজিটাল নোটসটা নিতে পারো, এখন অ্যাভেলেবেল রয়েছে একদমই কম প্রাইসে, সবাই নিতে পারবে, এমনই কিন্তু প্রাইস রাখা হয়েছে টু দ্য পয়েন্ট। এখানে টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ঠিক আছে, ডিজিটাল নোটস টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে, একদম এক্সাম ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, যেমন পরীক্ষায় দেওয়া হবে, মানে যেখান থেকে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমরা ইতিহাসের মধ্য, প্রাচীন, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান এবং ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে ইন ডিটেল মানে বলছি টু দ্য পয়েন্ট পরীক্ষা ওরিয়েন্টেড। আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলসের জন্য। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করবে, আর তোমরা 20তে কতগুলো প্রশ্নের উত্তর জানতে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এখনই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।